আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে বলে কথা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। তারপরেই জানিয়ে দিব দেশে গত ১.৫ বছর ধরে চলা একের পর এক মব জাস্টিস বা গণপিটুনির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। সর্বশেষ জানিয়ে দিব জাতীয় সংসদের অধিবেশনে নিজের জান-মালের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন জানাবো বিস্তারিত জানার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কোন জায়গা থেকে দেখছেন এবং শুনছেন তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। ৫ আগস্টের পর শেখ হাসিনার সঙ্গে জি.এম. কাদেরের কোনো কথা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে জি.এম. কাদের বলেন, হ্যাঁ, কথা হয়েছে। পরবর্তীতে জানতে চাওয়া হয় শেখ হাসিনা তাকে কি বলেছেন। উত্তরে জি.এম. কাদের জানান, না, তেমন কোনো গুরুত্বপূর্ণ কথা বলেননি, সাধারণ কুশল বিনিময় হয়েছে, কেমন আছেন, ভালো আছি, এই ধরনের কথাবার্তা। আরও প্রশ্ন করা হয় শেখ হাসিনা কবে দেশে ফিরবেন বা বাংলাদেশের রাজনীতিতে ফিরতে চান কিনা, কিংবা বাংলাদেশ আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা। জবাবে তিনি বলেন, না, এ ধরনের কোনো রাজনৈতিক আলোচনা হয়নি, আমি নিজেও সক্রিয়ভাবে রাজনীতি করি না, তাই এ বিষয়ে কোনো কথা হয়নি। এদিকে আজ এনসিপি একটি সংবাদ সম্মেলন করেছে। সেখানে বলা হয়েছে অতীতে ছাত্রলীগের সঙ্গে যুক্ত থাকলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে। এ প্রসঙ্গে জানতে চাইলে জি.এম. কাদের বলেন, কয়েকদিন আগে আমাকে এ বিষয়ে প্রশ্ন করা হয়েছিল, তখন আমি বলেছিলাম হঠাৎ করে এনসিপি আমাদের পেছনে লাগলো কেন। পরে আমার মনে হয়েছে তারা আমাদের ভোট ব্যাংক নিতে চায়। আওয়ামী লীগের ভোট সহজে পাওয়া যাবে না, বিএনপির তো প্রশ্নই আসে না, আর বাংলাদেশ জামায়াতে ইসলামীকে অনেকেই তাদের অংশ মনে করে। তিনি আরও বলেন, এখন তারা সারা দেশে ঘুরে বেড়াচ্ছে এবং বলছে এনসিপিতে যোগ দিলে সব দোষ মাফ, অথচ আগে যাদের দোষারোপ করা হয়েছে তাদের অপরাধী বলা হয়েছে। এই ধরনের দ্বৈত মানদণ্ড গ্রহণযোগ্য নয়। তিনি মনে করেন শুরুতে যে আবেগ তৈরি হয়েছিল, বিশেষ করে নতুন প্রজন্মের মধ্যে, সেটি তারা ধরে রাখতে পারেনি। সবশেষে প্রশ্ন করা হয় এনসিপির আহ্বানে মানুষ সাড়া দেবে কিনা। জবাবে জি.এম. কাদের বলেন, আমি মনে করি না, কারণ শুরুতে মানুষ ভেবেছিল তারা নির্লোভ, ছাত্র এবং দেশের জন্য ভালো কিছু করতে চায়, কিন্তু সেই ধারণা তারা ধরে রাখতে পারেনি। দেশে একের পর এক মব সন্ত্রাস বা গণপিটুনির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। জ্বালানি তেলসহ বাজারে নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতেও ক্ষোভ প্রকাশ করেন এই স্বতন্ত্র সংসদ সদস্য। এর আগে নিজের জানমালের নিরাপত্তা নিয়ে সংসদে চরম উদ্বেগ প্রকাশ করেন এনসিপির সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ। সোমবার ২০ এপ্রিল জাতীয় সংসদে তিনি অভিযোগ করেন গত ১.৫ বছর ধরে দেশ কার্যত মবের শহরে পরিণত হয়েছে। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদ সদস্য হান্নান মাসুদের উত্থাপিত বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। যদি ঘটনাগুলো সত্য হয়ে থাকে তবে তা অত্যন্ত দুঃখজনক। সরকার অপরাধীদের ছাড় দেবে না, তবে সংশ্লিষ্ট থানায় মামলা বা জিডি করতে হবে। তিনি আরও বলেন, অভিযোগ দায়ের করা হলে পুলিশ দ্রুত কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। কেবল সংসদ সদস্য হান্নান মাসুদ নন, হাউজের যে কোনো সদস্য যদি এ ধরনের পরিস্থিতির শিকার হন বা নিরাপত্তাহীনতায় ভোগেন, তবে তা যেন তাৎক্ষণিকভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা স্থানীয় থানাকে অবহিত করা হয়। সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর এবং সংসদ সদস্যদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। এর আগে বিশেষ অধিকার সংক্রান্ত নোটিশ উত্থাপন করে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ বলেন, আমি একটি দুর্গম দ্বীপাঞ্চল থেকে নির্বাচিত হয়েছি যেখানে ভূমিদস্যু ও জলদস্যুদের রাজত্ব চলছে। নির্বাচনের আগে ও পরে মিলিয়ে আমি অন্তত ৫ বার সরাসরি হামলার শিকার হয়েছি। এমনকি আমার জন্য মসজিদে দোয়া করায় ইমামের উপর নৃশংস হামলা চালানো হয়েছে, যিনি গত ১.৫ মাস ধরে চিকিৎসাধীন। আমাকে সরাসরি অস্ত্র হাতে কোপাতে আসার ভিডিও এবং প্রমাণাদি থাকা সত্ত্বেও সন্ত্রাসীদের রাজনৈতিক শেল্টারে রাখা হচ্ছে। ফেসবুক লাইভে এসে প্রতিনিয়ত হত্যার হুমকি দেওয়া হচ্ছে এবং এলাকায় প্রবেশে বাধা দেওয়া হচ্ছে।
তিনি প্রশ্ন তোলেন, একজন সংসদ সদস্য হয়েও যদি আমি ও আমার নেতাকর্মীরা নিরাপদ না থাকেন, তবে সাধারণ মানুষের অবস্থা কী? তার গাড়িতে এখনও সন্ত্রাসীদের দেওয়া কোপের দাগ রয়েছে এবং বিটিভির সাংবাদিককে কুপেছে এমন চিহ্নিত আসামিরাও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। ঘটনাটি সংসদীয় তদন্তের পাশাপাশি নিজের ও তার কর্মীদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের জোরালো হস্তক্ষেপ কামনা করেন। এ বিষয়ে ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ তার জানমাল, সম্মান ও মর্যাদা রক্ষায় যে নোটিশটি দিয়েছেন তা অত্যন্ত গুরুত্বের দাবি রাখে। নোটিশে উল্লেখ করা হয়েছে, গত ২৫ ফেব্রুয়ারি নির্বাচনী সহিংসতায় ক্ষতিগ্রস্তদের দেখতে গেলে তার ওপর প্রাণঘাতী হামলা হয় এবং ২৯ মার্চ সংসদে দেওয়া বক্তব্যের জেরে তাকে অনলাইনে অশালীন ভাষায় আক্রমণ ও হত্যার হুমকি দেওয়া হচ্ছে। একজন সংসদ সদস্যের ওপর এ ধরনের হামলা ও হুমকি কোনোভাবেই কাম্য নয়। সংসদ সদস্যের উত্থাপিত অভিযোগের বিষয়ে কার্যকর এবং দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশনা দেন তিনি। এরপর জরুরি জনগুরুত্বপূর্ণ মনোযোগ আকর্ষণীয় নোটিশে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা দেশে একের পর এক মব সন্ত্রাস বা গণপিটুনির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে শুরু করে সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতি কোথাও আজ জননিরাপত্তা নিশ্চিত নেই। সরকারি গুরুত্বপূর্ণ দপ্তরের প্রধানদের মব করার পাশাপাশি বরিশাল আদালত প্রাঙ্গণ এবং সুপ্রিম কোর্টের লয়ার্স রুমেও মবের ঘটনা ঘটেছে, যা বিচার ব্যবস্থার মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করছে। এছাড়া ডেইলি স্টার অফিসে হামলা, চট্টগ্রামে ১.৫ বছর আগে ছিনতাইকারী সন্দেহ পিটিয়ে হত্যা এবং কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে মারার মতো নৃশংস ঘটনাগুলো আমাদের সামাজিক অবক্ষয়েরই চিত্র তুলে ধরছে। রুমিন ফারহানা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী কয়েক দফা আশ্বস্ত করেছিলেন দেশে মব কালচার থাকবে না এবং বিচারহীনতার সংস্কৃতি বন্ধ হবে, কিন্তু বাস্তবে একটির পর একটা ঘটনা ঘটেই চলেছে। মানুষ যখন ন্যায় বিচার পায় না, তখনই তারা এই ধরনের নৈরাজ্যকর দিকে ধাবিত হয়। দৃষ্টান্তমূলক শাস্তির অভাব মব কালচারকে উস্কে দিচ্ছে। এই কারণে মানুষের মধ্যে তীব্র হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। সর্বোপরি অপরাধের বিচার না হওয়ার সংস্কৃতি এই পরিস্থিতির জন্য দায়ী। ১.৫ বছর আগে চট্টগ্রামে যে ব্যক্তিটিকে পিটিয়ে মারা হয়েছিল তার বিচার এখনও পর্যন্ত হয়নি। জননিরাপত্তা রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। এছাড়া প্রশ্নোত্তর পর্বে জ্বালানি তেল সহ বাজারে নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতেও জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি জানতে চান, দীর্ঘদিন ধরে দেশে মূল্যস্ফীতি ডাবল ডিজিটে ছিল, যা এখনও খাদ্যদ্রব্যের ক্ষেত্রে ৯% ওপরে। এই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের কোনো পদক্ষেপ আছে কিনা জানতে চান তিনি। জবাবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি দেশের মূল্যস্ফীতির জন্য দায়ী নয়। আন্তর্জাতিক বাজারের তুলনায় বাংলাদেশে জ্বালানির দাম অত্যন্ত মডারেট বা সহনীয় পর্যায়ে রয়েছে। এতে মূল্যস্ফীতি সেভাবে বাড়বে না। তার ভাষ্য, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানির দাম তুলনামূলক কম হারে বাড়ানো হয়েছে। উৎপাদন ও পরিবহন ব্যয়ের হিসাবে এর প্রভাবও সীমিত। মন্ত্রী বলেন, একটি শিল্প কারখানায় মোট উৎপাদন খরচের মাত্র ৭ থেকে ৮% ব্যয় হয় জ্বালানির পেছনে। সেখানে ডিজেলের দাম ১৫% বাড়ানো হয়েছে, অর্থাৎ উৎপাদন খরচের সেই ৭ থেকে ৮%-এর ওপর ১৫% প্রভাব পড়েছে, যা খুব বড় কোনো অভিঘাত নয়। পরিবহন খাতের উদাহরণ দিয়ে মন্ত্রী বলেন, একটি বাস ২০০ কিলোমিটার চলতে ২৫ থেকে ৩০ লিটার ডিজেল ব্যবহার করে। এতে খরচ বেড়েছে ৪৫০ টাকা। এই ৩০ লিটার ডিজেলের জ্বালানি দিয়ে যে ট্রাকটি পণ্য পরিবহন করে সেটি ১০,০০০ কেজি পণ্য বহন করতে পারে, অর্থাৎ এই ৪৫০ টাকার প্রভাব ১০,০০০ কেজি পণ্যের ওপর পড়ে। শুনলে মনে হতে পারে দাম অনেক বেড়েছে, কিন্তু পরিবাহিত পণ্যের ইউনিটের ভিত্তিতে হিসাব করলে এটি মূল্যস্ফীতি ঘটানোর মতো কোনো বড় উদ্দীপক নয়। রুমিন ফারহানার আরেক প্রশ্নে জবাবে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, বর্তমান বিশ্বে ২১টি দেশে বাংলাদেশের ২৪টি বাণিজ্যিক উইং রপ্তানি সম্প্রসারণে কাজ করে যাচ্ছে। রপ্তানি বাজার সম্প্রসারণ ও বিনিয়োগ আকর্ষণ করে আমদানি রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে সরকার প্রাচ্য, দূরপ্রাচ্য, ইউরোপ, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ রাষ্ট্র, অর্থনৈতিক জোট ও অঞ্চলের সঙ্গে দ্বিপাক্ষিক, বহুপাক্ষিক পর্যায়ে কৌশলগত ফ্রি ট্রেড এগ্রিমেন্ট গঠনে অগ্রাধিকার দিয়েছে। জাতীয় স্বার্থ সুরক্ষা নিশ্চিত করে কৃষি, শিল্প ও সেবা খাতের প্রতিযোগিতামূলক ক্ষমতা বিচারে নিয়ে পর্যায়ক্রমে শুল্ক হ্রাস, অশুল্ক বাধা কমানো, বাজার প্রবেশাধিকার বৃদ্ধি ও প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতা জোরদার করা হবে, যাতে অর্থনীতি দীর্ঘমেয়াদে টেকসইভাবে এগিয়ে যায়।